नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनले आपनादेर स्वागत। फांडामेंटाल एनालिसिस सिरिजेर एटा तृतीय भिडियो। आज आमरा आलोचना करब पीईजी रेशियो निये। तो पीईजी रेशियो जानते गेले आमादेर प्रथमेई जानते हबे पीई रेशियो एबं आर्निंग पार शेयर। तो এই দুটো প্যারামিটারস নিয়ে ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পিইজি রেশিও শেখার আগে আপনি অবশ্যই পিই রেশিও এবং ইপিএস এই যে দুটো ভিডিও আছে এই দুটো ভিডিও দেখে নেবেন। তো পিইজি রেশিও কাকে বলে? তো কোনো কোম্পানির পিইজি রেশিও হলো কোম্পানির পিই রেশিওকে তার আর্নিং পার শেয়ারের যে গ্রোথ আছে সেটা দিয়ে ডিভাইড করলেই আমরা পেয়ে যাব পিইজি রেশিও। আসুন একটা উদাহরণের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মার্চ 2022-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্নিং পার শেয়ার হলো 89.74 রুপিস আর রিলায়েন্স কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস 2544 পার শেয়ার। তাহলে রিলায়েন্স কোম্পানির পিই রেশিও দাঁড়াচ্ছে 2544 ডিভাইড বাই 89.74 অর্থাৎ 28.35। তো রিলায়েন্স কোম্পানির পিই রেশিও হলো 28.35। এবার আমাদের দেখতে হবে যে রিলায়েন্স কোম্পানির ইপিএস গ্রোথ কত। এই ইপিএস গ্রোথ জেনারেলি 1 বছর 3 বছর অথবা 5 বছর নেওয়া হয়। আমরা গত 3 বছরের ইপিএস গ্রোথ নিচ্ছি। তো দেখুন 2020 সালে রিলায়েন্স কোম্পানির ইপিএস ছিল 58.20। আচ্ছা 2021 সালে রিলায়েন্স কোম্পানির ইপিএস ছিল 77.50 আর 2022 সালে রিলায়েন্স কোম্পানির আর্নিং পার শেয়ার হলো 89.74। এবার যদি আমি ইপিএস গ্রোথ দেখি তাহলে যে কম্পাউন্ডেড গ্রোথ যেটা আসছে ইপিএসে সেটা কত আসছে, যেটা ফর্মুলা আছে 89.74 ডিভাইড বাই 58.20 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3 মাইনাস 1, তারপরে সেটা দাঁড়াচ্ছে 15.53%। তো এইবার যদি আমি পিইজি রেশিও ক্যালকুলেট করি তাহলে রিলায়েন্স কোম্পানির পিইজি রেশিও কত আসবে, সেটা আসবে পিই মানে যেটা আমি অলরেডি আগেই ক্যালকুলেশন করে নিয়েছি 28.35 ডিভাইড বাই ইপিএস গ্রোথ যেটা আমি এইমাত্র ক্যালকুলেট করলাম 15.53, তাহলে সেটা দাঁড়াচ্ছে 1.83। আপনি চাইলে screener.com থেকে ডাইরেক্ট কোনো কোম্পানির পিইজি রেশিও পেয়ে যেতে পারবেন, কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি পিইজি রেশিওটা কীভাবে ক্যালকুলেট হচ্ছে সেটা দেখে রাখুন। কারণ যখন আপনি এটা কীভাবে ক্যালকুলেট হচ্ছে সেটা দেখে রাখবেন বা নিজে বুঝে রাখবেন তাহলে কি হবে সেই জিনিসটা সম্বন্ধে আপনার স্বচ্ছ ধারণা তৈরি হবে। এইবার প্রশ্ন হলো যে পিইজি রেশিও কেন দরকার? অলরেডি আমরা শিখে নিয়েছি পিই রেশিও এবং আর্নিং পার শেয়ার, কিন্তু আমি আগেই বলেছিলাম যে পিই রেশিওর কিছু শর্টকামিংস আছে। সেই শর্টকামিংসগুলোকে ওভারকাম করার জন্য আমরা পিইজি রেশিও ইউজ করে থাকি। আপনাকে একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ধরুন একটা কোম্পানি আছে, কোম্পানি এ, যার বর্তমান শেয়ার প্রাইস 460 রুপিস এবং সেই কোম্পানির এই বছরের আর্নিং পার শেয়ার হলো 20.09। এবার যদি আমি ক্যালকুলেশন করি যে এই বছর কোম্পানি এর পিই রেশিও কত, সেটা দাঁড়াবে 460 মানে কারেন্ট শেয়ার প্রাইস ডিভাইড বাই এই বছরের আর্নিং পার শেয়ার দ্যাট ইজ 20.09, তাহলে সেটা আসছে কত 22.90। এইবার ধরুন আরেকটা কোম্পানি যার নাম দিলাম কোম্পানি বি, সেই কোম্পানির বর্তমান শেয়ার প্রাইস হচ্ছে 800 এবং সেই কোম্পানির এই বছরের আর্নিং পার শেয়ার হলো ধরুন 26.70। এখন যদি আমি কোম্পানি বি পিই রেশিও ক্যালকুলেট করি তাহলে সেটা দাঁড়াবে 800 ডিভাইড বাই 26.70। তো এই বছর কোম্পানি বিইর পিই রেশিও আসছে 800 ডিভাইড বাই 26.70 দ্যাট ইজ 29.96। এবার যদি আমি পিই রেশিও দেখে স্টকটাকে ভ্যালুয়েট করি তাহলে কিন্তু আপনি বলবেন যে পিই রেশিওর হিসাবে কোম্পানি বি বেশি এক্সপেন্সিভ কারণ এর পিই রেশিও বেশি, আর কোম্পানি এ আন্ডার ভ্যালুড কারণ এর পিই রেশিও 22.90। এখানে আমরা যে জিনিসটা ইগনোর করে গেলাম সেটা হচ্ছে যে কোম্পানিটার গ্রোথ ফ্যাক্টর, যে কোম্পানি এ কীভাবে গ্রোথ করছে এবং কোম্পানি বি কীভাবে গ্রোথ করছে। এবার দেখুন যদি আমি দেখি যে গত বছর কোম্পানি এ এর আর্নিং পার শেয়ার ছিল 17.40, তো কোম্পানি এর ইপিএস গ্রোথ দাঁড়াচ্ছে কত 20.09 ডিভাইড বাই 70.40 মাইনাস 1 দ্যাট মিনস 15.46%। ঠিক তেমনিভাবে আমি যদি ক্যালকুলেশন করি কোম্পানি বি তার আর্নিং পার শেয়ারের যে গ্রোথ আমি 1 বছরেই ক্যালকুলেট করছি, তো তার আর্নিং পার শেয়ারের গ্রোথ কত আসছে, সেটা আসছে 26.70 ডিভাইড বাই 17.80 মাইনাস 1 দ্যাট মিনস 50%। তাহলে দেখুন যে কোম্পানি এর আর্নিং পার শেয়ার 15.5%-এর হারে গ্রোথ করছে, সেখানে কোম্পানি বি এর আর্নিং পার শেয়ার বছর বছর 50% হারে গ্রোথ করছে।
তো এই গ্রোথ ফ্যাক্টরটাকে আমাদেরকে কিন্তু ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। কিন্তু যখন আমরা শুধু পি রেশিও ক্যালকুলেট করছিলাম এবং তখন শুধুমাত্র পি রেশিওটাকে ইউজ করে যখন আমরা একটা স্টককে ইভ্যালুয়েট করছিলাম, তখন এটাকে কিন্তু আমরা ইগনোর করে ফেলেছিলাম এবং সেটাকেই ওভারকাম করার জন্য ওই জন্য আমরা পিইজি রেশিওটা ক্যালকুলেট করছি। এইবার দেখুন যদি কোম্পানি এ এর ক্ষেত্রে পিইজি রেশিওটা কত আসবে, তো কোম্পানি এর ক্ষেত্রে পিইজি রেশিও আসবে 22.90 ডিভাইড বাই ওর আর্নিং পার শেয়ারের গ্রোথ রেট। গত এক বছরের গ্রোথ রেট হলো 15.46, সেটা আসছে 1.48। কিন্তু কোম্পানি বি এর ক্ষেত্রে এর পিইজি রেশিও আসবে 29.96 ডিভাইড বাই এর ইপিএস গ্রোথ, দ্যাট ইজ 15। তো পিইজি রেশিও আসছে 0.60। এইবার দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে যে কোম্পানি বি কিন্তু ফেয়ারলি ভ্যালুড, মানে কোম্পানি বি কিন্তু কম এক্সপেন্সিভ। কোম্পানি ই এর ক্ষেত্রে পিইজি রেশিও আসছিল 1.48, কিন্তু কোম্পানি বি এর ক্ষেত্রে কিন্তু পিইজি রেশিও আসছে 0.60। তো যদি শুধু আমি পি রেশিওটাকে ধরে ক্যালকুলেট করতাম তাহলে হয়তো আমি কোম্পানি এটাকে সিলেক্ট করতাম এবং আমি বলতাম যে কোম্পানি এ ইনএক্সপেন্সিভ, দ্যাট মিনস কোম্পানি এ বোধহয় আন্ডার ভ্যালুড এবং কোম্পানি বি বোধহয় ওভার ভ্যালুড। কিন্তু যখনই আমি গ্রোথ ফ্যাক্টরটাকে অ্যাড করলাম এবং পিইজি রেশিওটাকে ক্যালকুলেট করলাম তখন দেখা গেল যে কেসটা উল্টো হয়ে গেল। এরপর আমরা দেখব পিইজি রেশিওর টাইপ কি আছে। দু ধরনের পিইজি রেশিও হয়, একটাকে বলা হয় ফরওয়ার্ড পিইজি রেশিও আর একটাকে বলা হয় ব্যাকওয়ার্ড পিইজি রেশিও। ব্যাপারটা একটু সহজেই বুঝিয়ে দিই। দেখুন যখন আমি আর্নিং পার শেয়ার গ্রোথ ক্যালকুলেট করলাম, এটা দুভাবে করা যায়। এক, আমি কোম্পানিটার গত এক বছর, গত 3 বছর বা গত 5 বছরের যে আর্নিং পার শেয়ারের যে গ্রোথটা সেইটা ক্যালকুলেট করে আমি পিইজি রেশিও বের করব। মানে সেক্ষেত্রে আমার আর্নিং পার গ্রোথটা হিস্টোরিক্যাল হবে, অর্থাৎ গত 1 বছরে কী ছিল, অথবা গত 3 বছরে কী ছিল, অথবা গত 5 বছরে কী ছিল। তো এইভাবে যে আমি পিইজি রেশিওটা পাবো সেটাকে বলবো আমরা ব্যাকওয়ার্ড পিইজি রেশিও। এবার ফরওয়ার্ড পিইজি রেশিওটা কি? ফরওয়ার্ড পিইজি রেশিও হলো যে আমি হিস্টোরিক্যাল যে আর্নিং পার শেয়ার আছে, গ্রোথ আছে, সেটাকে মাথায় রেখে আমি আগামী 1 বছর বা 3 বছরের যে গ্রোথ কত হতে পারে সেটাকে আমি এস্টিমেট করব এবং তখন আমি যে পিইজি রেশিও ক্যালকুলেট করব সেখানে কিন্তু আমি কোম্পানির শেয়ার প্রাইসকে আমার যে এস্টিমেটেড আর্নিং পার শেয়ার গ্রোথ হতে পারে, যেটা আমি এস্টিমেট করছি ফর ফিউচার, সেইটা দিয়ে ভাগ করে যখন আমি পিইজি রেশিওটা পাবো সেটাকে আমি বলবো ফরওয়ার্ড পিইজি রেশিও। তো বোঝা গেল? তো ব্যাকওয়ার্ড পিইজি রেশিওতে আমি আর্নিং পার শেয়ার গ্রোথটা হিস্টোরিক্যাল নেব, যখন আমি ফরওয়ার্ড পিইজি রেশিও ক্যালকুলেট করব তখন যে ইপিএস গ্রোথ সেটা নেব, সেটা আমি নেব ফিউচার এস্টিমেটেড ফিগার। এবার প্রশ্ন হলো যে পিইজি রেশিও কত হওয়া উচিত। পিটার লিঞ্চ, যিনি একজন বিখ্যাত আমেরিকান ইনভেস্টর এবং মিউচুয়াল ফান্ড ম্যানেজার, তো তার মতে যদি কোনো কোম্পানির পিইজি রেশিও 1-এর সমান হয় তাহলে আমি বলবো যে স্টকটা ফেয়ারলি ভ্যালুড, এবং কোনো স্টকের যদি পিইজি রেশিও 1-এর থেকে কম হয় তবে আমরা বলবো যে সেই স্টকটা আন্ডার ভ্যালুড, অর্থাৎ আপনি সেই স্টকটাতে ইনভেস্ট করতে পারেন। এবং কোনো স্টকের পিইজি রেশিও যদি 1-এর থেকে বেশি হয় তাহলে আমরা বলবো যে স্টকটা ওভার ভ্যালুড আছে। আর যদি পিইজি রেশিও 0-এর থেকেও কম হয়, অর্থাৎ পিইজি রেশিও যদি নেগেটিভ হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আইদার কোম্পানির আর্নিং পার শেয়ার নেগেটিভ, অর্থাৎ কোম্পানিটা লসে চলছে, অথবা কোম্পানির যে ইপিএস গ্রোথ সেটা নেগেটিভ আছে। দুটো ক্ষেত্রেই কিন্তু এটা কোনো স্টকের ক্ষেত্রে একটা ভালো সাইন না। তো যদি কোনো কোম্পানির পিইজি রেশিও নেগেটিভ হয় তাহলে সেই কোম্পানি এড়িয়ে চলাই ভালো। তো আপনি বুঝলেন যে কিভাবে পিই রেশিও, আর্নিং পার শেয়ার এবং পিইজি রেশিও, এই 3টে রেশিওকে ইউজ করে আপনি একটা স্টককে ইভ্যালুয়েট করতে পারবেন। এছাড়াও আরেকটা রেশিও আছে, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পিবি রেশিও, অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিও। এটা আমরা নিয়ে আসবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও